দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন মানবাধিকার কর্মী জনাব নূর খান, আছেন সিনিয়র অ্যাডভোকেট জনাব মনজিদ মোরশেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। জনাব নূর খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে আগামীকাল ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম। তো এইটা তো একটা বিচারের আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। অনেক দিনের দীর্ঘদিনের দাবি ছিল এই সরকার আসার পরে যে এই বিচারগুলোর জন্য। তো আপনি এটাকে কিভাবে দেখেন? দেখেন, আসলে তো এটা মানুষের প্রত্যাশা অনেক দিন আগের থেকে। দুটো অংশ আছে, একটা হচ্ছে জুলাই আগস্ট, আরেকটা হচ্ছে জুলাই আগস্টের পূর্বের যে অপরাধগুলো, তার শাসন আমলের 16 বছর। তো যতটুকু জেনেছি যে জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করেই আগামীকালকে মামলার কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর যেটা বলেছেন, প্রথম এবং শেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে যে বর্বর নির্মম মানবতা বিরোধী যে অপরাধগুলি সংগঠিত হয়েছে জুলাই আগস্ট বা তার শাসনামলে পুরাটা সময়ে, এটার তো শেষ হওয়া মানে এটার একটা বিচার হওয়া উচিত। এবং এই বিচারের মধ্য দিয়ে একটা শক্ত বার্তা যাওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো সরকারি ফ্যাসিস্ট না হয়ে ওঠে। কারণ আমরা দেখেছি, বিগত দিন থেকে দেখেছি, স্বাধীনতার পর থেকে দেখেছি কিভাবে একটা সরকার ফ্যাসিজমের দিকে যাত্রা করে, কর্তৃত্ববাদী শাসনের দিকে যাত্রা করে, নতুন নতুন বাহিনী তৈরি করে, তারই নাগরিককে কিভাবে নির্যাতন করে, হত্যা করে। এটা তো আমরা দেখে আসছি, এটা দীর্ঘদিনের কালচার হয়ে আসছে আমাদের এখানে। সর্বশেষ মন্দের ভালো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এই দুর্বৃত্তদের, এই অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার একটা সুযোগ এসছে। এবং সেই সুযোগটা যাতে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, অর্থাৎ বিচারটা যাতে সুষ্ঠু হয়, বিচারটা যাতে প্রহসনমূলক না হয়, বিচারটা যাতে লোক দেখানো না হয়, বিচারটা যাতে আমাদের মতো মানুষকে যারা আন্দোলনের সংগ্রামে ছিল তাদেরকে এক ধরনের বুঝ দেওয়ার জন্য না হয়, প্রকৃতপক্ষে বিচারটা হওয়া দরকার। এরকম কি আশঙ্কা রয়েছে? দেখেন, এই আমরা তো দীর্ঘদিন যে জিনিসটা দেখছি যে আসলে কোনো বিচার হচ্ছে না, এরকম একটা অবস্থা দেখেছি। দেখেন, বিগত দিনে মানবতা বিরোধী অপরাধের তো বিচার আমরা দেখেছি, এবং পরবর্তীতে আমরা আজকে কি দেখছি সেটাও তো খেয়াল করা দরকার। ফলে আমরা চাই না যে আজকের বিচার নিয়ে আগামীকালকে আবার প্রেক্ষাপটের পরিবর্তনে সেটা চ্যালেঞ্জ যাতে না হয়। সেই জন্য আমরা আমাদের প্রত্যাশা থাকবে বিচারটা প্রকৃত অর্থেই আইনকে মাথায় রেখে আইনের পথেই যাতে এই বিচারটি হয়। আমি একটু জনাব মনজিদ মোরশেদ, আপনার কাছে একটু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। আপনি সেটা জানেন যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি এবং গণহত্যার সরাসরি নির্দেশের একটা অভিযোগ রয়েছে, এবং আরও যে অভিযোগগুলো রয়েছে সেটা হলো যে 1500 মানুষকে হত্যা, 25,000 মানুষকে আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দিতে বাধা দেওয়া এবং পোস্টমর্টেম করতে বাধা দেওয়া, এগুলোর মাস্টার মাইন্ড হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং এই মামলাটা আগামীকালকে যেটা শোনা যাচ্ছে যে সরাসরি সম্প্রচার হতে পারে, এটা তো একটা নতুন দিক আমাদের বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে, এবং আমার সঙ্গে আলোচনায় আছেন নূর ভাই, তাকেও শুভেচ্ছা। যারা শুনছেন তাদেরকে কৃতজ্ঞতা। দেখুন, বিচারের কথাটা আপনি বলছেন, তো বিচার কিন্তু খুবই একটা ন্যায়ত জিনিস, এটাকে জাস্টিস বলি আমরা, এবং মানুষের মনে একটা আকাঙ্ক্ষার জায়গা যে মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন। বিচার বললেই যে ওই যে বিচার, যে ন্যায় বিচারের যে প্রত্যাশা মনের মধ্যে জাগে, সেটি কি বাংলাদেশে জাগে কিনা এটা আপনাকে বিবেচনা করতে হবে। যদি জাগতো তাহলে আজকে যুদ্ধ অপরাধ হয়েছে, কিন্তু দেখা গেল যে যুদ্ধ অপরাধ হওয়ার পরেও যে সমস্ত এলাকার মানুষরা বলছে, কিন্তু তারা দেখা গেল যে তারা অপরাধী না, আদালতের মাধ্যমে ঘোষণা এসছে। তো এইখানে কিন্তু বিচারের সম্পর্কে মানুষের মনে অলরেডি সন্দেহ অনেক আগে থেকে, যেটা নূর ভাই একটু আগে বললেন যে গত সরকারের সময়ও যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, এবং সেক্ষেত্রে যারা যুদ্ধ অপরাধের সঙ্গে ছিলেন তারা বলছে আমরা কোনো যুদ্ধ অপরাধের ছিলাম না, এই বিচারটা হলো, এখন যেটা বলছে তারা শব্দটা ইউজ করছে, জুডিশিয়াল কিলিং হয়েছে।
তো এখন জুডিশিয়াল কিলিংটা হলে জুডিশিয়ারিকে কেউ ব্যবহার করলো কিলিংয়ের জন্য, সরকার করেছে। আবার আজকেও যদি সেই জুডিশিয়াল কিলিংয়ের ব্যবস্থা করা হয়, সেখানেও সরকার জুডিশিয়ারিকে ব্যবহার করলো। দুইভাবে কিন্তু জুডিশিয়ারিকে ব্যবহার করা হলো। এই যে একটা সিস্টেম, যেটা নাকি আসলে তো জুডিশিয়ারির কাজ সেটা না, কিন্তু এখন সরকার যখন থাকে সেখানে যদি জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়, এই প্রশ্ন কেন মানুষের মনে জাগে? ধরেন কিছুদিন আগে তো আইনমন্ত্রী, আইন উপদেষ্টা এবং চিফ প্রসিকিউটর কিন্তু ওনারা কিন্তু টাইম টেবিল এবং শাস্তির কথা অলরেডি বলে দিয়েছিলেন যে 1 বছরের মধ্যে শাস্তির বিধান করা হবে, তার বিচার করা হবে, এগুলো কিন্তু অলরেডি আছে। তো এখন এটা একটা ফর্মালি আপনার, যেমন চার্জের কথাটা কিন্তু আপনার চার্জ কি আসবে সেটা কিন্তু আপনি জানেন জুডিশিয়াল সিস্টেমে কোর্ট যখন বসে সেখানে কিন্তু চার্জটা আসবে ফার্স্ট, তারপরে আমরা জানবো। ব্যতিক্রমটা কোথায় দেখেন, আপনি এর আগে 5 বছর 10 বছর আগের কেসগুলো আপনি দেখেন, রিমা হত্যার কেস ধরেন, আমরা জানেন যে একটা রিমা হত্যার কেস বা বঙ্গবন্ধু মার্ডার কেস, বা ধরেন আরও যেগুলো অনেক মানে বিশেষ বিশেষ ঘটনাগুলো আছে, সেই কেসগুলোতে সবসময় দেখবেন চার্জের পরে যখন চার্জ কোর্টে দাখিল করা হলো, দেন পিপল নোস যে এটা কি চার্জ হচ্ছে। কিন্তু আপনারা কিন্তু আপনি এখানে বলে দিলেন কি কি চার্জ আছে, কারণ আমরা সেটা আপনি জেনে গেছেন, মানে আপনি বলে গেছেন তো আপনি জেনে গেছেন। তার মানে বিষয়টা হলো যে আসলে বিষয়গুলো আগে থাকতেই বলে দেওয়া হচ্ছে। তা আগে থাকতে যদি বলে দেওয়া হয় সেক্ষেত্রে বিচারের ওয়েটটা কতটুকু থাকবে সেটা কিন্তু একটা প্রশ্ন জন্ম দিচ্ছে মানুষ। যেটা নূর ভাই বললেন যে আবার এই বিচার হলো, সেই বিচারটাই মানুষের মনে এটা কি ন্যায় বিচার হিসেবে তার মনে গ্রথিত হবে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা বিচার তো এখন বিচার সবাই করতে পারে, বিচার আমরা দেখছি তো, যেমন আপনার কোনো কোনো লোকের বিরুদ্ধে বিচার করা হয় অপরাধে, কারো কারোর বিরুদ্ধে অপরাধের কোনো বিচার হয় না। এদের গতকালকে যে জিএম কাদের বাড়িতে আপনারা গিয়ে আগুন ঠাগুন দিয়ে দিলেন, এটা কি দেশের আইনে আছে প্রচলিত? আইনে নাই, কিন্তু তার বিচারটা তো আপনি করছেন না, তাকে কিন্তু আপনি ধরছেন না। বা একটু আগে দেখলাম কোন জায়গায় এক অ্যাডভোকেটকে এই আপনার কিছু ছাত্র নামধারীরা গিয়ে তাদের ওখানে বাসায় ঘেরাও করেছে, কি কি হচ্ছে অ্যারেস্ট করে থানার কাছে দিয়ে দেবে এরকম। এই যে ক্ষমতাটা দিলেন, এটা তো রাষ্ট্র তো এই ব্যবস্থা নিবে, রাষ্ট্র তো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে বিচারটাকে মানুষ এখন দেখে দুই চোখে, বাঁকা চোখে দেখে। কেন বাঁকা চোখে দেখে? এটা আমাদের কারণেই। বিচার ব্যবস্থাটাকে বিভিন্ন আমলে বিভিন্ন সরকার বিচার ব্যবস্থাটাকে আমরা একটু কলুষিত করেছি, ন্যায় বিচারের ধারণা থেকে আমরা এটাকে দূরে সরে নিয়ে গেছি। অর্থাৎ যে সরকারের সময় যে বিচারটা হয় ওই সময় মনে হয় এটা বিচার, কিন্তু পরবর্তীকালে আবার দেখা যাবে এটা অবিচার। এইরকম এই প্রশ্নগুলো আমরাই নিজেরাই করছি, এখন নিজেরাই এই জিনিসগুলো কালচার করছি। রাজনৈতিক দল বলেন, আইনজীবী বলেন, সবাই মিলে এটা করছি। তার সব কিছু বলে এখন যে প্রশ্নটা এসছে, সে বিচারের প্রশ্নটা কালকে এসছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার। মানবতা বিরোধী অপরাধের আইন যেটা আছে, সে আইনের মধ্যে একটা সংজ্ঞার মধ্যে আছে যে কি কি বিষয়ের উপরে বিচার করতে পারবে, সেখানে এটা কভার করে। কারণ ওখানে লেখা আছে যদি কোনো গুম করা হয়, পলিটিক্যাল পারসিকিউশন করা হয়, এগুলো সব আছে, এটা শুরু করা যাবে। কিন্তু এটি যখন পূর্ণ আদালতে যাবে সেখানে অনেকগুলো প্রশ্ন আসবে। মানবতা বিরোধী অপরাধ কিনা এটা, নাকি এটা কিলিং, কোনটা, এই বিষয়গুলো পরবর্তীকালে আসবে। তো সেই জায়গাগুলোতে উতরিয়ে চূড়ান্তভাবে 5ই আগস্টের ঘটনার আগে যে হত্যা বা এর আগের যে গুমগুলো, সেগুলোর ব্যাপারে আসলেই দোষী কারা, তাদের শাস্তিটা কিভাবে হবে, নাকি একটা পোর্শনের শাস্তি হবে আর একটা পোর্শন যদি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তাদের আর কিছু হবে না, তাইলে কিন্তু আবার সেটা বিতর্ক সৃষ্টি হবে। এটা তো আমরা দেখছি অনেক ব্যবসায়ীরা ঝামেলার মধ্যে আছেন, ব্যাংক অ্যাকাউন্ট সব ক্লোজ হয়ে গেছে। আবার ওই সরকারের সহযোগী অনেক ব্যবসায়ীরা খুব আরামসে ব্যবসা করতেছে, কারণ তারা নাকি অলরেডি একটা ম্যানেজমেন্টে চলে আসছে। অর্থাৎ বিচারের ক্ষেত্রে যদি তাই হয় যে আসলে যারা অপরাধী তারা ওখানে আইনের আওতায় এসে শাস্তি পাবেন, সেটি হয় যদি মানুষ সেটি ভালো মনে করে, তাহলে সেটা মানুষ সেটাকে ভালো বলবে। কিন্তু দেখা যায় যদি কিছু লোককে ওখানে শাস্তি দিচ্ছেন, আপনার যারা বিরোধিতা করছে বা আপনি যাকে টার্গেট করছেন, আবার কিছু লোককে ওখান থেকে আপনি সরিয়ে এনে আপনার পাশে বসিয়ে দিলেন, এইরকম হলে কিন্তু তখন বিচারটা নিয়ে একটা কলঙ্ক বা একটা বিতর্ক সৃষ্টি হবে। এবং সেটি হওয়ার সম্ভাবনা একটা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। যদি সরাসরি আমি এই প্রশ্নের উত্তরটা মানে মজিবুর সাহেব থেকে নেব, আমি নূর খান আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে নির্বাচনের কথা বলা হলেই অনেকে বলছে যে নির্বাচনের পাশাপাশি মানে বিচারগুলো হতে হবে, এবং নির্বাচনের যেমন রোডম্যাপ প্রয়োজন, বিচারেরও একটা রোডম্যাপ প্রয়োজন। বিচার কি আসলে রোডম্যাপ মেনে হয়? দেখেন, বিচারটা কিন্তু রোডম্যাপ অনুযায়ী হওয়া খুব কঠিন, কারণ বিচারের দেখেন বিচারের সবচেয়ে বড় অংশটা হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের পার্টটা তো বিচারের সহায়ক, এবং এইখানে সময় নির্ধারণ করে আপনি
পারবেন না। দ্বিতীয় হচ্ছে কোর্টে বেশ কিছু প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়াগুলো আপনি সময় নির্ধারণ করে, আসলে খুব কঠিন একটা ব্যাপার, আর সময় নির্ধারণ করে বিচারেরটা অনেক সময় তাড়াহুড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ফলে আপনি যে এখানে রোডম্যাপ চাচ্ছেন এটা কতটা যৌক্তিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার সুযোগ আছে। এবং নির্বাচনের সাথে তো এই বিচারগুলো আরেকটা জিনিস হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, দেখেন আজকে অনেক নতুন নতুন বিষয় সামনে আসছে। 5ই আগস্টের সকাল পর্যন্ত আমরা এই নেতাদের কাউকে চিনতাম? 1। 2 নম্বর হচ্ছে 5ই আগস্টের ভোরবেলায় বা 5ই আগস্টের শেখ হাসিনার পতনের পরও আমরা কি সামনে কোন কোন ডিমান্ড আমরা দেখেছি, কোন রাজনৈতিক দল দেখেছি, খেয়াল করেন তো। আমরা এখানে একটা বড় শূন্যতার মধ্যে ছিলাম। জনগণ তার ক্ষোভ, গত 15-16 বছরের নির্যাতন, নিপীড়ন এবং ভোট না দিতে পারার যে যন্ত্রণা, অর্থাৎ আমি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারিনি, অথচ তারা বলছেন যে তারা আমাদের প্রতিনিধি। এই যে ক্ষোভ মানুষের, এই ক্ষোভটার ভিতর দিয়ে কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে। তারপর ওই কেক নিয়ে আমরা কারাগারি করতেছি, কে কত বড় টুকরা আমরা নিতে পারি, কিন্তু জনগণ হচ্ছে সবচেয়ে বড় টুকরার অধিকারী। সেই জনগণের যে চাওয়াটা, এইটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটা কিন্তু ঠিকমতো অনুধাবন অনেকেই করতে পারছেন না। অনেকে মনে করছেন যে একটা অস্থিরতা তৈরি করা যায় কিভাবে, এবং অস্থিরতা তৈরির মধ্য দিয়ে আমি আমার চিন্তাধারা বা আমি আমার গন্তব্যে কিভাবে পৌঁছাইতে পারি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই সময়কালের যে সরকার, সেটা একেবারেই স্বল্প সময়ের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারের প্রধান দায়িত্ব আমি মনে করি যে একটা নির্বাচনের ব্যবস্থা করা। বিচারগুলো করে যাবে না? অবশ্যই বিচার চলমান থাকবে, কিন্তু আপনি যত দ্রুত সম্ভব জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতাটা হবে। এই নির্বাচনের কথা আছে জনাব মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো এই নির্বাচন মানে এই বিচার প্রক্রিয়া নিয়ে কি কোনো সন্দেহ তোলার অবকাশ রয়েছে? স্বচ্ছতার জন্য তো সরাসরি সম্প্রচার ব্যবস্থা করা হচ্ছে না। সন্দেহ তো আপনি এই একটু আগে শব্দটা ইউজ করলেন না, এখানে তো বিতর্ক ওখানেই আপনি করে দিলেন। সেটা হলো আপনি বলছেন যে রোডম্যাপ বিচার, আপনি জানেন যে সংবিধানে বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। অনেকে বলছে যে বিচারের পরে নির্বাচনটা যেন হয় না, ওইটা পরে আসছি। আমি আপনাকে প্রথম রোড ম্যাপের কথাটা বলেন। বিচারের কিন্তু রোড ম্যাপের প্রশ্নটা আসছে, বলছে বিচারের রোড ম্যাপ দেন। নির্বাচন 3টা রোড ম্যাপ, বিচারের রোড ম্যাপ। তার মানে বিচার বিভাগের উপরে আপনি একটা হস্তক্ষেপ করে ফেলছেন। এবং বিচারকরা আপনি জানবেন খুবই স্পষ্ট, এখন মব ভায়োলেন্সের কারণে কোনো বিচারক স্বাধীনভাবে কোনো বিচার করছে না, এখন করতে পারছে না। এটা বাস্তব অভিজ্ঞতা। এই কারণে আমি মনে করি, কারণ আমার যে 36 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা, হাইকোর্টেও সব জায়গায় আমি বলছি, 36 বছরের যে প্র্যাকটিসের অভিজ্ঞতা এবং 50 বছর 53 বছর যারা প্র্যাকটিস করে তাদের কাছ থেকে শুনেছি যে একজন আইনজীবীর বিরুদ্ধে যখন একটা অভিযোগ আসে, কোনো একটা পলিটিক্যাল বা মারামারি, সে আইনজীবী জামিন পান, কারণ সে তো কোর্টে কাজ করতে হবে তাকে। কিন্তু এখন দেখছি যে আইনজীবীদের চেম্বার ভাঙছে, সেখানে 50-60 জন 70 জন আইনজীবী এখন পর্যন্ত জামিন পাচ্ছে না, জামিনটা স্থগিত আছে। হাইকোর্ট একবার দিয়েছিল, সেটাকে স্থগিত করে রাখা হয়েছে। এই যেখানে পরিস্থিতি, এটা কেন একটা বলেন তো, একটাই কারণ, সেটা হলো বিচারকরা স্বাধীনভাবে, কারণ যদি মব চলে আসে, সুপ্রিম কোর্টে তো একবার মব চলে এসেছিল, প্রধান বিচারপতিকে রিজাইন করতে হয়েছে। তো বর্তমান প্রধান বিচারপতিও যখন হিউম্যান বিইং, তো আপনাকে সবসময় কনসিকুয়েন্স চিন্তা করে কাজ করবে তারা, যে আমি যদি এইটা করি কি হবে। তো এই যে মব ভায়োলেন্স সৃষ্টি করে আপনি বিচারের উপরে হস্তক্ষেপের ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে এই যে বিচারটাও হবে, যেখানে বললেন রোডম্যাপ দিয়ে বিচার, অথবা ওই বিচারকরা তো তাড়াতাড়ি বিচার করে ফেলবে, নাইলে আবার কোন বিপদ। জনাব মঞ্জুর মোর্শেদ, স্বচ্ছতার জন্য আর কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম হলো স্বচ্ছতার প্রশ্ন তো একটা জায়গায়, সেটা হলো মানুষের মনে বিচার বিভাগ সম্পর্কে কি ধারণা সৃষ্টি আছে তাদের মধ্যে। ধরেন 5ই আগস্টের আগে এক ধরনের মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল যে বিচার বিভাগ সব ক্ষেত্রে, আমি কিন্তু বলবো পুরোপুরি না, কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তাদের পক্ষে রায় দিতেন, এবং এটির উদাহরণ তো আমরা পেয়েছি, দেখেছি। ধরেন খালেদা জিয়ার মামলায় আপনার 5 বছরের জেল, সেখানে নর্মালি 5 বছরের জেল হলে তারা অ্যাপিল অ্যাডমিশনই বেল পায়, কিন্তু খালেদা জিয়ার মামলা দেখা গেলো বেল পেল না, তাই না? এটা আপিল বিভাগ পর্যন্ত আটকে গেল। তো এখানে কিন্তু বলা হচ্ছে, বা যে কোনো কারণে হোক, বাট এটা প্রভাবিত হচ্ছে, বা সেটা সরাসরি হোক অথবা মানে পরোক্ষ হোক। তো এই ধরনের 5ই আগস্টের পরে কিন্তু মানুষের একটা প্রত্যাশা ছিল যে না, যাক আমরা এবার বৈষম্যবিহীন এবং একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা পাবো। কিন্তু আজকে যদি আপনি যান, কোর্টে যান, আলোচনা করেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগত বলছি, আমার
চোখের সামনে যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো যদি আমি মিলিয়ে দেখি, তাহলে আমি দেখছি যে আমাদের কোনো উন্নতি হয়নি। কারণ একটা কারণ, সেই উন্নতির পিছনে প্রথমত যে বড় কারণটা, সেটা হলো আপনি একটা মব ভায়োলেন্স ক্রিয়েট করছেন জাজদের সামনে। এবং আপনি দেখেছেন ডিস্ট্রিক্ট কোর্টে যখন আসামিকে জিজ্ঞেস করা হয়, যে বাদীকে জিজ্ঞেস করা হয়, বলেন তো আসামির নাম কি, আসামির নাম বলতে পারে না, তো সেখানে তো তার মধ্যে ম্যাজিস্ট্রেট কিন্তু কগনিজেন্স নেবে না, কিন্তু তখন বাধ্য করে তাকে কগনিজেন্স নেওয়া হয়েছে, পাঠাই দেওয়া মামলা এফআইআর করার জন্য। তো এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। তখন সমস্ত বিচারকরা কিন্তু আস্তে সারেন্ডার করে ওই লাইনে চলে গেছে, এবং সুপ্রিম কোর্টেও সেই একই ধরনের ঘটনা ঘটেছে। যার ফলে আমরা দেখছি এখন যে সব জায়গায় আলটিমেট যে রেজাল্ট, মানে রেজাল্ট থেকে তো আপনি বোঝা যায় যে কিভাবে হচ্ছে, সবকিছু তো প্রত্যক্ষ থাকে না, অনেক কিছু হিডেন থাকে। অতএব আমরা জুডিশিয়ারিতে যে অবস্থাটা দেখছি, তাতে আমার ব্যক্তিগত ধারণা হয়েছে যে জুডিশিয়ারিতে একটা ভয়ভীতির কালচার আছে এবং মব কালচার আছে, যার কারণে বিচার বিভাগ সঠিকভাবে কাজ করতে পারছে না। এই কারণে এই যে ধারণাটা, এটা আমার মতো অনেক নাগরিকের মধ্যেই আছে, আমি জানি না নূর ভাইয়ের মধ্যেও আছে কিনা। যদি থেকে থাকে, তো অনেকের মধ্যে যদি এটি থাকে, তাহলে যে বিচারই করেন না কেন আপনি, ন্যায় বিচার করলেও ওটাই কিন্তু তার মনে একটা সন্দেহ জাগবে, যেটা আপনার এর আগের সরকারের ছিল, যে অনেক সময় অনেকগুলো ন্যায় বিচারও হইতো, কিন্তু দেখা গেলো যে তারা একটা বড় অংশ মানুষ যেহেতু মনে করতো যে না, তারা ন্যায় বিচার করে না, অর্থাৎ তারা মনে করতো এটা ন্যায় বিচার না। অর্থাৎ বিচারের ক্ষেত্রে মানুষের মনে একটা আস্থা থাকতে হবে যে ন্যায় বিচার করা হচ্ছে। এই ধারণাটা যদি মানুষের মনে না থাকে, তাহলে আপনি ন্যায় বিচার করলে ওইটা সে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ এটি হলো আমাদের সবচেয়ে বড় জটিলতা এখন। এবং আপনার রাষ্ট্রের জন্য যদি রাষ্ট্র সঠিকভাবে চলতে হয়, তাহলে বিচার বিভাগকে আপনার স্ট্রং থেকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমরা কি এখানে রুল অফ ল এস্টাবলিশ করতে দেখছি? সরকার কি সহযোগিতা করছে? করছে না। কারণ হলে আপনি দেখেন যে আমি যদি আপনার বাড়িটা আজকে আগুন দেই, আপনাকে যদি জ্বালাই দিই, আপনাকে যদি টর্চার করি, আমার বিরুদ্ধে আপনি মামলা করবেন। কিন্তু আমাকে যদি আপনি করেন, তাহলে সেটার মধ্যে মামলা হবে না। এই যে দ্বৈত অবস্থান, আইনি তো তা বলে না। আইনি তো বলে যে ইকুয়াল, এভরি সিটিজেন ইকুয়াল বিফোর ল। যে কোনো আপনি যদি যে কোনো রাজনৈতিক দল করেন না কেন, আপনি থানায় গেলে আপনাকে যদি কেউ হুমকি দেয়, হত্যা করে, বাড়িঘর জ্বালাই দিয়ে, আপনি মামলা করবেন। কই আজকে দেখছেন কোথাও কোনো মামলা হচ্ছে? হচ্ছে না তো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা অংশের জন্য আইন খুব কড়াকড়ি চলছে, আর একটা অংশের জন্য আইন একদম নিশ্চুপ, আইন ঘুমিয়ে রয়েছে। কেন এটি সরকারকে জবাব দিতে হবে। আসুক, আমাদের সঙ্গে ডিবেট করুক, আমার সঙ্গে ডিবেট করুক যে কেন এটা হচ্ছে। আমি তো সরকারকে দায়িত্ব দেবো। সরকারই তো হলো মূল ক্ষেত্র। যদি সরকার না হতো, তাহলে আজকে যখন জিএম কাদের বাড়িতে আপনি গেলেন, তো ওদের বিরুদ্ধে মামলা নিলেন না কেন? ওদেরকে অ্যারেস্ট করলেন না কেন? সেটি যদি করতেন, তাহলে কালকে তো আপনার বাড়িতে সেটা করতে সাহস পেত না। কিন্তু আপনারা তো তা করছেন না, আপনারা মব ভায়োলেন্সকে উস্কি দিচ্ছেন। কিন্তু সরকার তো বারবার বলছে যে এই মব ভায়োলেন্সকে আসলে সরকার অ্যালাউ করে না। মুখের কথা আর কাজের কথা তো এক, এটা তো আপনি জানেনই, প্রবাদে আছে, মুখের কথা আর কাজের কথা তো এক হতে হবে। কিন্তু এখানে মুখে যাই বলেন, কাজের কথা তো সেটা নাই। কাজের কথা যদি সেটা থাকতো, তাহলে আজকে পত্রিকা অফিসের সামনে দেখলেন যে গরু জবাই দিয়ে সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, তারপরে আর এক টেলিভিশনে গিয়ে আপনি সবাইকে চেঞ্জ করে দিলেন। এবং আজকে আমি এখানে বলি, আমি আর নূর ভাই কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারবো, কিন্তু আপনি সাংবাদিক স্বাধীনভাবে কথা বলতে পারেন কিনা, এটা আমার মনে প্রশ্ন আছে। আমি যে হোল দেখছি, সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারে না, তবে আমরা পারি, আমরা এখনো কথা বলছি। তো এই জায়গাটায় যেখানে আপনাদের স্বাধীনতা থাকা ছিল অবারিত, আপনারাই বেশি বলবেন, আমরা হয়তো একটু কম বলবো, কিন্তু পরিস্থিতি ঠিক উল্টো হয়ে গেছে। আজকে যদি পত্রিকা, আপনি টেলিভিশন, পত্রিকার রিপোর্ট দেখেন, তাহলে আমরা খুব কষ্ট পাই যে আরে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না। যদিও এটা দেখবেন টেলিভিশনে হয়তো প্রধান উপদেষ্টার যে আপনার প্রেস উইং আছে, তারা শুনলে হয়তো খুব বড় বক্তৃতা দিয়ে বলবে এইরকম স্বাধীনতা বিশ্বে আর কেউ কখনো পায় নাই। কিন্তু কি ধরনের স্বাধীনতা আছে সেটা আপনি জানেন, আর যে সাংবাদিক লিখতে পারে না সে জানে। তাই সেই জায়গায় আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় অন্য বিতর্কের বিষয় আমি একটু নূর ভাই আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে নির্বাচন নিয়ে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা মন্তব্য করেছেন যে নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল না করতে সরকারের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। নির্বাচন নিয়ে কি আসলে সরকার জাতিকে ব্ল্যাকমেইল করছে? দেখেন, আমি ব্ল্যাকমেইল শব্দটা বলবো না, তবে সরকার স্পষ্টত নির্বাচনের পথে হাঁটছেন এই কথার বলার ক্ষেত্রে মানুষের ভিতরে সন্দেহ তৈরি হয়েছে। এটি খুব স্পষ্ট যে সরকার যেভাবে বলছেন তাতে মানুষ আস্থা পাচ্ছেন না যে সরকার আসলেই নির্বাচনের দিকে হাঁটছেন। এই জায়গাটি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত রাজনীতিতে অস্থিরতা এটা কাটবে না। এবং দুর্ভাগ্য হোক আর যাই হোক, মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূরে।
আজকে উপদেষ্টা মণ্ডলীর অফিস থেকে জনগণ কিন্তু অনেক দূরে। এটা তারা যদি উপলব্ধি করেন ভালো, উপলব্ধি না করলে নিয়তির নির্মমতা তো আমরা বিভিন্ন সময় দেখেছি, আর একটা নির্মমতা দেখার অপেক্ষায় থাকলাম। সেটা কি আমাদের জাতির জন্য ভালো হবে? কখনোই ভালো না। দেখেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন এবং এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, হাসপাতালে এখনো তো মারা যাচ্ছে, তাদের আকাঙ্ক্ষার সাথে মিলে না। আমরা দেখি 5 জন আহত একসাথে সুইসাইড করার চেষ্টা করে, আমরা দেখছি তাদের চিকিৎসার নেই। আমরা আজ পর্যন্ত সরকারের যে তালিকা, এটা পূর্ণাঙ্গ তালিকা পাচ্ছি বলে মনে হচ্ছে না, যে শহীদের পূর্ণাঙ্গ তালিকা, এটা বলার সুযোগ আমি দেখছি না। কারণ আমি এগুলি নিয়ে একটা কাজ করি, শুরুর থেকে আমরা লক্ষ্য করেছি যে এই জায়গায় এক ধরনের ব্যত্যয় ছিল, গাফিলতি ছিল, দুর্বলতা ছিল সরকারের দিক থেকে। আমরা যে সমস্ত মানবাধিকার সংগঠনকে দেখেছি অলিতে গলিতে বাড়ি মানে হাসপাতালে দৌড়ে দৌড়ে মানে তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্যগুলোকেও আসলে ঠিক মতো কেউ ব্যবহার করছে না। সরকারকে যদি এখন বলা হয় যে আপনি তালিকাটা দেন, পূর্ণাঙ্গ তালিকা কতটা দিতে পারবে আমার সন্দেহ আছে। দ্বিতীয় হচ্ছে 20,000 বলি, 30,000 বলি বা তারও অধিক বলি যারা আহত হয়েছেন, এটা তো সত্য। আবার মৃত্যু নিয়েও কল্পকাহিনী আমরা দেখেছি, জীবিত মানুষকেও মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার চেয়েও বড় যে জায়গাটা আমাদের দুর্বল দিক, সেটা হচ্ছে দেখেন এই হত্যাকাণ্ডকে নিয়ে যে মামলাগুলি হয়েছে, এই মামলাগুলি যে বিভিন্ন থানায় হলো বা কোর্টের মাধ্যমে হলো, চোখ বুজে চিন্তা করেন তো, এটার মধ্য দিয়ে এই শহীদের ঘটনা নিয়ে যেভাবে বাণিজ্য হয়েছে, যেইভাবে এটাকে ব্যবহার করা হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু মামলাগুলোর দুর্বলতা। এখন অনেকে বলতে পারেন ভাই চার্জশিট তো দেয়নি, যে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব, কিন্তু একটা জিনিস মনে রেখেন যে যদি একটা ঘটনাকে আপনি দুর্বল করে দিতে চান, তাহলে প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য কিছু অন্যান্য তথ্য আপনি সন্নিবেশিত করে দেন, তাহলে তো ওইটা ম্লান হয়ে যাবে। এবং দেখেন, যেখানে একেবারে স্পষ্ট কার নির্দেশে হয়েছে, কোন পর্যায়ের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে, এগুলো তো পরিষ্কার, এবং কে ফিল্ডে ছিল, কে গুলি করেছে, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এবং আমরা তো দেখেছি ঢাকা মেডিকেল সহ অনেক জায়গায় আহতদের চিকিৎসা নেওয়া, মানে যারা আহত অবস্থায় এসছেন, অনেক ক্ষেত্রে চিকিৎসা বাধাগ্রস্ত করেছেন একটা রাজনৈতিক দল বা সরকারের তরফ থেকে। আমরা দেখেছি গোয়েন্দা সংস্থাগুলি কি করেছে, আমি নিজে ভুক্তভোগী, ঢাকা মেডিকেলে যখন আহতদের মানে খোঁজ খবর নিতে গিয়েছি। তো এই জিনিসটা মনে রাখতে হবে যে এইটার সাথে যদি আপনি এখন যুক্ত করে দেন যে 5 জন ব্যবসায়ী, 5 জন সাংবাদিক, 6 জন সাংস্কৃতিক কর্মী, এই মামলাটি এটা দিয়ে দুর্বল করে দেওয়া হচ্ছে এবং মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে। একজন ব্যক্তি যিনি বিদেশে থাকলেন, একটা জিনিস সত্য যে গত 15 বছরে যেভাবে পেশাজীবীদেরকে দলদাসের পেশাজীবীদের একটি অংশকে, আমি বলবো সব পেশাজীবীরা তো ছিল না, বিভিন্ন পেশার একটা অংশকে যেভাবে দলদাসে নিয়ে যাওয়া হয়েছিল, নানান লোভ লালসা, প্লট দেওয়া, আপনার পদবি দেওয়া, প্লট পদবি আর পদক, এটার মধ্য দিয়ে যে দলদাসে রূপান্তরিত করেছিল, তার সেইটাকে কাউন্টার যদি আমরা এইভাবে দিয়ে ফেলি, ওইটার কাউন্টার হচ্ছে যা ইচ্ছা আমি নাম ঢুকিয়ে দেব, তাহলে ওই জিনিসটা দুর্বল। তার মানে পূর্বের অবস্থার চেয়ে আমি ভালো অবস্থায় চলে আসছি, এইটা বলার সুযোগ কিন্তু খুব কম, খুবই কম। বরং আমি যদি প্রকৃত ঘটনাকে সামনে নিয়ে আসতাম যে এই সমস্ত মানুষগুলো এই ধরনের কার্যক্রম করেছে, দেখেন জীবনে মরণে যার সাথে থাকার কথা সে তো এখন আপনার নিয়ে ঢোল পিটাচ্ছে, সে তো আর হাসিনার সাথে এখন দেখি নাই, তার নামে তো একটা কথা আপনারা বলছেন না। যেই ব্যবসায়ীরা মিটিংয়ে বসে জনমে মরণে কি কি বলল, তারা তো এখন দিব্যি রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশনে না। আমি দেখি যে ছাত্ররা আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে তারা কোনো কথা বলছে, বা সরকারের তরফ থেকে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুষ্টিমেয় কিছু মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আমাদেরকে ধোঁয়াশার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। নির্বাচনটা নিয়েও কি এই ধোঁয়াশাটা রয়েছে কিনা? যারা মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে যদি জানতে চাই যে নির্বাচন নিয়ে বিএনপি বারবার বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সরকার বলছে এই ডিসেম্বর অথবা আগামী বছরের জুন। এই যে 6 মাসের একটা গ্যাপ, এই 6 মাসের এই অনিশ্চয়তাটার জন্য কি দেশে একটা অস্থিরতা তৈরি হতে পারে? দেখুন,
প্রথম হলো নির্বাচন যদি আপনি আলোচনা করতে যান, আলোচনা করতে গেলে 5ই আগস্টে ফিরে যেতে হবে। 5ই আগস্টের যে এই পট পরিবর্তন, সেই সমস্ত মানুষ যে রাস্তায় নামলো, সে রাস্তায় নামার মধ্যে কারা ছিল অধিকাংশ লোক, কি ছিল তাদের মনের ভিউ, সেখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ছাত্ররা হইলো বৈষম্য বিরোধী ছাত্ররা কত 10 লাখ বা 15 লাখ, কিন্তু কোটি কোটি মানুষ তো রাস্তায় বিদ্রোহ করেছে। এর একটাই কারণ ছিল, সেটা হলো যে যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে তারা এই নির্বাচনী পদ্ধতিটাকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং তারা একটা পরিবর্তন চেয়েছে যে না, রাষ্ট্র যদি আলোচনা করেন তা রাষ্ট্রের মধ্যে নির্বাচন নিয়ে আসতে হবে, রাষ্ট্র কিভাবে ক্ষমতা পরিবর্তন হতে হবে সেই ব্যবস্থা নিয়ে আসতে হবে। অধিকাংশ লোকের মনেই ছিল যে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা এস্টাবলিশড হবে, যার মাধ্যমে ক্ষমতায় যে আসবে সে যদি খারাপ কাজ করে পরের ভোট আবার আমরা তাকে দেব না। কিন্তু এখানে তো একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ারও কথা ছিল। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার কথা ছিল, এটার মধ্যে দিয়ে এটা পরে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার কথা ছিল। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার কি আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বলেন? বৈষম্যটা কোথায় হচ্ছে না, বৈষম্যটা কি আপনি বৈষম্য বিরোধী যদি বলেন তো বৈষম্য বিরোধী কর্মকাণ্ড কি আপনি করছেন? প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন বৈষম্য বিরোধী তো করছেন না, বৈষম্য যুক্ত করছেন। তো প্রত্যেকটা জায়গায় আপনি বৈষম্য সৃষ্টি করছেন এবং সেই জায়গাগুলোতে আপনি টার্ন করে কোথায় নিয়ে গেলেন দেখেন। অধিকাংশ লোকের প্রত্যাশা ছিল রাষ্ট্রের সুব্যবস্থা, মানে রাষ্ট্রের থেকে ওরা সরে যাক, রাষ্ট্র একটা সঠিক জায়গায় আসুক, মানে ডেমোক্রেসির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক। তারপরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা ক্ষমতা থাকবে তাদের ভুল ত্রুটি থাকবে, দুর্নীতি থাকবে, হত্যার মামলা থাকবে, এটা সেগুলো তো তার যার সিস্টেম আছে সেই সিস্টেমগুলো সেভাবে করবে। অধিকন্তু সেই সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন বা এগুলো প্রত্যাশা ছিল মানুষের, ওকে, যেগুলো তো করা হচ্ছে। যেমন গুমের ব্যাপারে ভাইরা একটা তদন্ত কমিটি করেছে, তারা বের করে ফেলছে কতগুলো তালিকা, দেখছেন না, অনেকগুলো তো পেয়ে গেছেন, মামলা হইতে সুবিধা হবে। বিচার বিভাগের ব্যাপারে সংস্কার, তারপর নির্বাচনের ব্যাপারে সংস্কার, প্রশাসনিক সংস্কার আপনি করেন, কিন্তু মূল কথাটা যদি আপনি ওই সবগুলো বাদ দিয়ে যদি মূল কথাটা আপনি টার্গেট না করেন, তাহলে ওই যে অধিকাংশ লোক রাস্তায় নেমেছিল তারা তো মনক্ষুণ্ণ হবেই। এবং সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল তো বিএনপি এখন, তাই না? তো সেই বিএনপি সবচেয়ে বড় দল এবং বড় দলের সাপোর্টও বেশি। অতএব সেই ক্ষেত্রে তারা যদি মনে করে যে নির্বাচন তারা দিচ্ছে না, এটা বিএনপির কথা বাদ দিলাম, আপনাকে আমি একটা টিপস দিয়ে যাই। আপনি নিচে আপনাদের গেটে দাঁড়াইয়া যখন অফিস বন্ধ হয় 100 লোক আপনার কাছে চাকরি করে, একটু জিজ্ঞেস করেন তো যে ভাই আপনি কি মনে করেন নির্বাচন দিবে, আপনি কি মনে করেন নির্বাচন দিবে? 100 জনের মধ্যে আপনার 80 জনই বলবে নির্বাচন হবে না। এই হলো পারসেপশন। অনেকেই তো বলে যে অধিকাংশ মানুষ এখন নির্বাচন চায় না। পারসেপশন, এই যে আমরা যারা নির্বাচন চায় তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো তারা আপনার গণতন্ত্র বিরোধী। যারা নির্বাচন চায় না তারা মনে করবে যে তারা এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের স্পিরিটের বিরুদ্ধে, অর্থাৎ তাদের পরিবর্তনটা হলো একটা পারপাসফুল পরিবর্তন, কিন্তু জনগণ চেয়েছিল একটা অন্য পারপাসে, সেই পারপাসের সঙ্গে তাদের পারপাসটা ভিন্ন। এই কি ভিন্নতা রয়েছে আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিল যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। নির্বাচনের বিষয়টা দর্শক বিরতির পরে আপনাদের আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন মানবাধিকার কর্মী জনাব নূর খান এবং সিনিয়র অ্যাডভোকেট জনাব মঞ্জিদ মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। জনাব নূর খান, আপনাকে আবার একটু জানতে চাই, সেটা হলো যে আজকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এবং উনি বলেছেন যে বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়, এইটাও একটা অভিযোগ অনেকে করছেন। অথচ আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। আসলে কি এনসিপি সম্পর্কে ভিত্তিহীন কোনো ধারণা তৈরির চেষ্টা চলছে? দেখেন, প্রথম হচ্ছে জেনতেন প্রকারের কোনো নির্বাচন, এটা আমিও সমর্থন করি না, সম্ভবত দেশের কেউই সমর্থন করবে না। কিন্তু তার মানে এই না যে নির্বাচন একটা অনিশ্চিত জায়গায় আপনি নিয়ে যাবেন, নির্বাচনের আগে আপনি কন্ডিশন দিয়ে দেবেন, এগুলো প্রয়োজন নাই। দ্বিতীয় হচ্ছে আপনারা নতুন রাজনৈতিক দল করেছেন, যুবক সমাজের তরফ, ছাত্রদের তরফ থেকে আমরা সবাই আশাবাদী ছিলাম, কিন্তু এই দল গঠনের পরবর্তীতে আমরা যে কার্যক্রমগুলি লক্ষ্য করছি, যেমন মব ক্রিয়েট করছেন, চাঁদাবাজি করছেন, চাঁদাবাজদের আবার মুসলেকা দিয়ে ছাড়াই নিয়ে আসতেছেন, তারপরে বিশাল অফিস নিয়ে রাজনৈতিক দলের অফিস খুললেন। আমরা তো বাংলাদেশে বিগত দিনে রাজনৈতিক দলের অফিসগুলো লক্ষ্য করেছি।
আপনারা কি করছেন সেটাও আমরা লক্ষ্য করছি। কিন্তু এটা তো তারা বারবার বলছে তারা শুভাকাঙ্ক্ষীরা সহায়তা করছে। সবাই শুভাকাঙ্ক্ষীর কথা বলে, কিন্তু নেপথ্যের কথাও তো জনগণের সামনে চলে আসে। কোন ব্যবসায়ী কিভাবে কাকে সমর্থন দিচ্ছে সব জিনিসই জানা যায়। আপনারা যেভাবে গাড়ি টাড়ি হাঁকাচ্ছেন এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ একজন রাজনৈতিক কর্মীকে আমরা ত্যাগী হিসাবে মনে করি। যেইটি শেখ হাসিনার সময় লুটেরা রাজনীতি তৈরি হয়েছে, সেই একই ধারাবাহিকতা যদি হয়, তখন রাষ্ট্রের সম্পদ লুট করেছেন, এখন বলবেন যে নানান পদ্ধতি অনুসরণ করে আপনারা একই কাজ করছেন, এইটি সমর্থন করার কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে দেখেন, বাংলাদেশে তো আমরা লক্ষ্য করেছি 5 তারিখ 8 তারিখের পর সরকার গঠনের পরে রাজনৈতিক দলগুলোকে কিভাবে অবজ্ঞা করা হয়েছে। আপনি রাজনৈতিক দলের সাথে কথাই বলেন নাই শুরুতে, পরবর্তীতে মিটিং ডাকছেন 8টা দল একদিনের সম্ভবত 15 মিনিট করে করে। এই যে তুচ্ছ তাচ্ছিল্যতা, এই দুঃসাহস আপনি দেখিয়েছেন। মনে রাখতে হবে দিন শেষে কিন্তু রাজনৈতিক দল, সেটা এনসিপি হোক, বিএনপি হোক আর যেই হোক, তারাই তো রাষ্ট্রটা পরিচালনা করবে, জনগণকে গাইড করবে। এবং এই জায়গাটা কিন্তু এনসিপিকেও মনে রাখতে হবে এবং অন্যান্য দলকেও মনে রাখতে হবে যে দিন শেষে আমাকে জনগণকে সাথে নিয়ে দেশটা পরিচালনা করতে হবে এবং দেশের মানুষ যাতে গণতান্ত্রিক পরিবেশ পায়, মানুষ যাতে জবাবদিহিতামূলক একটা সরকার পায়, স্বচ্ছতার ভিত্তিতে যে সরকার চলবে সেরকম একটা পরিবেশ পায় এবং আইনের শাসন যাতে জারি থাকে। সুতরাং সেই কাজটি করার জন্য দ্রুত আবারও বলি, জেনতেন প্রকারের দরকার নেই, একটা নির্বাচন হওয়া দরকার যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্বাধীনভাবে সে ফলাতে পারবে, দেখতে পারবে সে যে ভোটটা দিচ্ছে সেই ভোটটা কাউন্ট হচ্ছে এবং তার ভোটটা কেউ জোর করে নিচ্ছে না। আরেকটা অভিযোগ, এটার জন্য খুব সময় ক্ষেপণ করার কিন্তু দরকার নেই, বরং এই যে মাঝখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটা বলার মধ্য দিয়ে একজন নাগরিক হিসাবে মনে হচ্ছে যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেই অস্থিরতার মধ্য দিয়ে নির্বাচনে পাঠানোর চেষ্টা হচ্ছে বা চেষ্টা করতে পারে কেউ। সন্দেহ করে আসলে সরকারের লাভ কি? সরকারের বিষয়টা তো না, এখানে সরকার এবং কিছু এই এখন কিভাবে এটার মানে আমি ভাষা দিব, এইখানে আপনি শুরু থেকে লক্ষ্য করে দেখবেন যেখানে নানান পথ নানান মতের লোকরা কিন্তু যে যার মতো ফায়দা লোটার একটা চেষ্টা করছে। আজকে একজন একটা দাবি দিচ্ছে, কালকে আরেকজন একটা দাবি দিচ্ছে, কালকে একজন আগুন দিয়ে একটা বাড়ি পোড়াইতে চাচ্ছে, কালকে একজন মানুষকে ধরে নিয়ে আটক করে ফেলতেছে পুলিশকে দিয়ে, পরশুদিন আরেকজন মানুষকে ধরার নাম করে টাকা নিচ্ছে। এগুলি তো চলতেছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে আজিমপুরে এতিমখানা, সলিমুল্লাহ এতিমখানার তত্ত্বাবধায়ক, তার নামেও শুনলাম 3টা মামলা দিছে এবং তার কাছে টাকা চাইতে যে মানে সেনাবাহিনীর হাতে ধরা পড়ল সাবেক সেনাবাহিনীর লোক, র্যাবের লোক, পুলিশের লোক। আবার তাকে পরবর্তীতে ঠিকই প্রতিশোধ কাকে বলে, তাকে আবার ঠিকই কারাগারে প্রেরণ করা হলো। মানে কি যে একটা দুর্বিষহ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এই দুর্বিষহ অবস্থার জন্য আপনি চাচ্ছেন যে একটা দ্রুত এবং ভালো নির্বাচন হোক। যারা মন্ত্রী মশাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে সরকার তো বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এই যে 6 মাসের একটা গ্রে এরিয়া, এই 6 মাসের এই গ্রে এরিয়াটা রাখার আসলে কারণটা কি? শুধুমাত্র সংস্কারের জন্য না, এই 6 মাসের গ্রে এরিয়াটাও খুব একটা সমস্যা হতো না। সমস্যাটা হলো ওই যে বললাম কনফিডেন্স, আস্থা। আপনি যে জুনই দিবেন এটা তো মানুষ বিশ্বাস করছে না, এই জন্য আপনাকে বললাম না, যত কথাই বলেন আপনি কথা এক কাজ আর এক। সেটি যদি হয়, আপনি বলেছেন বৈষম্য থাকবে না, কিন্তু আপনি বৈষম্যমূলক কাজ করছেন, তাই না? আপনি বলেছেন যে এই যে অব্যবস্থা, দুর্নীতি, এগুলো দূর করব, কিন্তু আপনারা দুর্নীতি করছেন, আছে না? সব তো খবরাখবর হচ্ছে সব। আপনি বলছেন মিডিয়ার স্বাধীনতা থাকবে, মিডিয়ার স্বাধীনতা কি আছে? এই সবগুলো কথা সব তো বিপরীত কাজ আপনার, এই জন্য মানুষের কনফিডেন্স নাই। কিন্তু এখানে না, সবচেয়ে বড় কথাটা আমি যেটা আশঙ্কা প্রকাশ করছি সেটা হলো, ধরেন ডক্টর ইউনূস সাহেব বিশ্ববিখ্যাত লোক, কোনো বিতর্ক নাই, কিন্তু আমরা তাকে তো কাছে থেকে দেখি নাই। এদেশে ওনার কোনো কর্মকাণ্ড তেমন ছিল না, হয়তো ওনার গ্রামীণ ব্যাংক নিয়ে রিলেটেড, এবং সরকারের সময় আগে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে অনেকেরই কিন্তু তার উপর সিম্পাথাইজড হয়েছিল, এবং উনি আসার কারণে কিন্তু মানুষের একটা প্রত্যাশা বাড়ছিল যে ওই মুহূর্তে আমাদের অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলে এরকম একটা লোক দরকার ছিল যে ইন্টারন্যাশনালি সবাই তাকে সাপোর্ট করবে, যার ফলে অন্য কোনো বিতর্ক না আসে, যে 2 দিন পরেই যাতে বলতে হয় যে না নির্বাচন দেন অমুক সমুক। এইগুলো করা হয়েছিল এই একটা কারণেই যে সেই সেফগার্ডটা সে পাবে। কিন্তু এখন সমস্যা হলো, যারা নাকি 5ই আগস্টের সেই সৈনিক,
সেই 5ই আগস্টের সৈনিক এবং পরবর্তীকালে সরকার গঠনের মধ্যে যারা দায়িত্ব নিলেন, এর মধ্যে কিছু লোকই এই ডক্টর ইউনূস সাহেবকে আজকে জনপ্রিয়তা থেকে কমিয়ে নেবে। কারণ হলো যে আজকে ধরেন এই যে এনসিপি দলটা গঠন করলো, তারা যদি আজকে ছাত্র হিসাবে ভ্যানগার্ড হিসাবে থেকে যেত, তাহলে কিন্তু দেশের পরিস্থিতি হয় না, তাদের সম্মানও থাকতো। এবং কিন্তু তারা তো বোঝা গেছে যে তারা কিন্তু এখন অন্য উদ্দেশ্যে এসছে। এই যে নূর ভাই বললেন না, অফিস নিচ্ছে, পাজেরও চালাচ্ছে, কিন্তু তারা তো পুরোটা মানে পুরনো যে রাজনৈতিক বন্দোবস্তের আসলে অবসান চায়, সেই জন্য তারা পলিটিক্স। এটা তো থিওরিটিক্যাল কথা, আপনি অবসান চান, কিন্তু আপনি যে ব্যবস্থা করছেন তো পুরনোর চেয়ে আরো খারাপ। আপনি তো যে অবস্থা করছেন, ধরেন একটা রাজনৈতিক দল, এই যে ধরেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এরা তো একটা রাজনৈতিক দল হয়েছে 10-20 বছর পরে যাই একটা বড় অফিস নিয়েছে, ভালোই করছে। আর ওনারা তো যেদিন বসলো সেদিনই তো বড় অফিস নিয়ে বসলো। কেউ কোত্থেকে বসলো? কে দিল টাকাটা? ওই যে ব্যবসায়ীদের মধ্যে কিছু লোক দেখবেন তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট সিজ হচ্ছে। আর কিছু ব্যবসায়ীরা ওই আওয়ামী লীগের সমর্থকই ছিল, কিছু ব্যবসায়ীরা দেখবেন খুব আরামসে ব্যবসা করতেছে। হয় কেন বৈষম্য? এত মানুষ বুঝে তো কেন বৈষম্য, ওই একটাই রিজন, তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই জন্য। আর সবচেয়ে কথাটা হলো যে আপনি যে কারণে এই কথাগুলো এসছে, সেটা হলো আপনারা যখন বলছেন, এই জানেন এই যে এদেশের মানুষ তো সব বোঝে, তাই না? আপনি এই সাধারণ কৃষকরাও কিন্তু পলিটিক্স বোঝে এবং এই সব কিছু সবাই বোঝে। সেই অবস্থায় এখন যদি আপনি মনে করেন যে আপনি যা বলবেন সেটাই মানুষ মানবে, সেটা ঠিক না, সেটা ঠিক না। এবং এই কারণে আপনি দেখেন বিতর্কটা কোত্থেকে হচ্ছে। আজকে এনসিপি যেভাবে 5ই আগস্টের নেতৃত্ব দিল এই ছেলেরা, সেখানে কিন্তু এনসিপির হওয়ার কথা ছিল 1 নম্বর দল, কিন্তু তাদের কর্মকাণ্ডের কারণে তারা 5 নম্বর দলে চলে গেছে। কিন্তু ইলেকশন হলে একটা সিট পাবে না, এটা আপনি নোট করেন। এখন এই মুহূর্তে তারা একটা সিট পাবে না, মানে সেটা নির্বাচন হলে আসলে বোঝা যাবে, নির্বাচন আসলে আসলে সেটা বোঝা যাবে। সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই ছিল, সবাইকে ধন্যবাদ।